স্বাগত একাত্তর জার্নালে, সাথে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক এই অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। পত্র, পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয় আমরা সেগুলো তো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে সেই খবরের সাথে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন এবং আমাদেরকে বিভিন্ন বিশ্লেষণ জানান, এবং সেই ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক লোটন একরাম। লোটন একরাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আজকে দিনে বোধ করি একটাই বিষয় নিয়ে আমরা কথা বলবো, ভূমিকম্প। নিশ্চয়ই নানান দিক আমরা আসলে জানার চেষ্টা করবো এই সময়গুলোতে, এবং বলে রাখি দর্শক, পর্যায়ক্রমে এই আয়োজনে ধাপে ধাপে আমাদের অতিথিরা যুক্ত হবেন। মূল আলাপটা আসলে শুরু করতে চাই লোটন একরাম আপনাকে দিয়ে। মানে এটা একটা রুটিন কাজ হয়ে গেছে যে যখন কোনো ভূমিকম্প হয়, ভবনধস হয়, অগ্নিকাণ্ড হয়, আমরা যেটা করি সব কিছু ফেলে সেগুলো নিয়েই কথা বলতে থাকি, প্রতিবেদন দেখি, টক শো হয়, এবং নতুন আর একটা ঘটনা ঘটলে সে আলাপগুলো শেষ হয়ে যায়, তলানিতে পড়ে যায়, আবার অপেক্ষা করতে হয় কখন বড় ঘটনা ঘটবে। এবং এত আলোচনা, এত পরিকল্পনা আবার কথা বলি, দিন শেষে সেই একই জিনিসের বৃত্তের মধ্যে ঘুরপাক খাওয়া। মানে এই বৃত্তটা আসলে ভাঙবো কি করে আমরা? কোথায় আসলে আমাদের গলদ দেখেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং একাত্তরের দর্শক বৃন্দকে। আপনি সঠিক কথাটাই বলেছেন যে মানে একটি ঘটনা ঘটার পরে আমাদের বিশেষ করে প্রশাসন এবং সরকারের যারা দায়িত্বশীল তাদের কিছুটা ঘুম ভাঙে। তার আগে তাদের মানে বিগত 1 বছর, 2 বছর বা 5 বছর আগে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তখন একটু নাড়াচাড়া করে তখন একটু ইনিশিয়েটিভ নিয়ে থাকেন। যেমন আমরা জানি যে রাজধানীতে প্রায় 1400 ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের তালিকা করা হয়েছিল, যেগুলো ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া ছিল। আমার জানা মতো এই নির্দেশনা আজও কার্যকর হয়নি। এই যে পুরান ঢাকার বিশেষ করে যে আপনার প্রায় 1000 ভবন রাজধানীতে, এই ভবনগুলো কেন ভাঙ্গা হয় নাই, এটা তো অনেক আগে রাজক সেগুলো আপনার চিহ্নিত করেছিল। তো এখন এখানে যেটা আমরা দেখতে পাই, আমাদের এখানে দুর্নীতি, বিশেষ করে দুর্নীতির কারণে কিন্তু এই সরকারি এই সিদ্ধান্তগুলো আপনার বাস্তবায়ন হয়নি। তো আমরা যেটা করব আজকে, বিশেষ করে আজকের এই যে আপনার এই ভূমিকম্প আমাদের জন্য অত্যন্ত সতর্কবার্তা, যেটা আজকে আপনাদের বিশেষজ্ঞরা বলছেন। তো এই সতর্কবার্তা যেটা 100-150 বছর পর কোনো একটা অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হয়ে থাকে, সেই ভূমিকম্পেরই আমাদের এখানে 100-150 বছর আগে যে বড় ভূমিকম্প হয়েছিল, আবার বড় ভূমিকম্প হওয়ার এটা পূর্বাভাস। তো সেই হিসাবে এই ভূমিকম্পটা মোকাবেলা করার জন্য আমাদের করণীয়টা কি, যে করণীয়টা আপনি শুরু করলেন যে এটা তো এখন আমাদের এজ এ সাংবাদিক হিসেবে আমরা যেটা মনে করি, খুব দ্রুত সরকারকে কিছু ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া উচিত। যে প্রোগ্রামগুলো নিয়ে আপনার সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো এটার সাথে সম্পৃক্ত, তাদেরকে সবাইকে নিয়ে দ্রুত মিটিং ডেকে কমিটি করে আমাদের মানুষকে সতর্ক করা। আর বিশেষ করে যেসব আপনার এই যে আপনার বিল্ডিং কোড না মেনে যে রাজধানীর যে বিল্ডিংগুলো হয়েছিল সেগুলোকে চিহ্নিত করা। প্রায় 90% বিল্ডিং কিন্তু আপনার বিল্ডিং কোড মেনে নির্মাণ হয়নি। তো এই 90% যে বিল্ডিং কোড মেনে নির্মাণ হয়নি যে বিল্ডিংগুলো, সেগুলোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণগুলো তালিকা করা, এবং এই তালিকা করে এগুলোকে আপনার আমাদের এই যে বুয়েটের যে এক্সপার্ট আছে, যারা বিশেষজ্ঞ আছে, তাদের মাধ্যমে এগুলো স্বচ্ছতার সঙ্গে, এখানেও যাতে দুর্নীতির কোনো স্থান না পায়, ওই স্বচ্ছতার সঙ্গে এই তালিকাটা তৈরি করে এদেরকে টাইম ফ্রেম বেঁধে দিয়ে এই বিল্ডিংগুলো ভাঙ্গা। পাশাপাশি আমাদের এই যে আপনার ঘূর্ণিঝড়, আমাদের যে বিশেষ করে এই যে ভূমিকম্প হওয়ার যে আপনার এই যে এটা তো হয়ে যাবে প্রাকৃতিক কারণে, আমরা হয়তো এটা করতে পারবো না, কিন্তু এটা আমাদের মোকাবিলা করার জন্য যে আমাদের সরকারি যে ইনিশিয়েটিভগুলোর পাশাপাশি আপনার মানুষকে সচেতন করা, সেক্ষেত্রে আমাদের গণমাধ্যম বা জনপ্রতিনিধি সবাই ভূমিকা রাখার দরকার। কিভাবে এটা সবার উদ্যোগ, পাশাপাশি এখানে যে এই যে আজকে যে পয়েন্টগুলো আপনি বললেন, আপনি নিজেও জানেন যে পয়েন্টগুলো প্রত্যেকবারে বলি ঘটনা ঘটার পরে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয় না, এবং সেই জায়গার গলতটা কি, বৃত্তটা ভাঙার উপায় কি, সেটা একটু কথা বলবো। আপনি অনেক চমৎকার করে বেশ কয়েকটা সলিউশনের জায়গা তৈরি করেছেন, সেগুলো নিয়েও একটু কথা বলার চেষ্টা করবো। এই পর্যায়ে আমি একটু নগরবিদ ইকবাল হাবিবের সঙ্গে যুক্ত হতে চাই। যেন ইকবাল হাবিব, বোধ করি আজকে অনেকগুলো পর্ব আপনার সঙ্গে কথা হচ্ছে, কখনো ভবনধস, কখনো ভূমিধস, কখনো জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড, এবং আজকে আমরা কথা বলছি ভূমিকম্প নিয়ে। যতবার আপনার সঙ্গে কথা হয় আপনি চোখে আঙুল দিয়ে এই সমস্যাগুলো দেখিয়ে দেন, এবং সেটাও আপনি কয়েক দশক ধরে দেখাচ্ছেন। সরকার বদল হয়, প্রেক্ষাপট বদল হয়, কিন্তু ভবনগুলোর চরিত্র এরকমই থাকে।
এবং দিন দিন সেটা খারাপ হচ্ছে। মানে কোথায় এই সমস্যাটা দেখেন? মানে আমাদের সদিচ্ছার অভাব, নাকি আমাদের ভিতরে সিরিয়াসনেস নেই, লোকবলের অভাব, প্রশিক্ষণের অভাব? কোথায় আসলে সংকটটা আপনার চোখে পড়ে? প্রথমত আমাদের মধ্যে এক ধরনের অদৃষ্টবাদিতা রয়েছে, এবং আমি সে কারণে প্রথমেই যারা আজকে অবহেলাজনিত এবং আমাদের সকলের দীর্ঘদিনের পুঞ্জীবিত অক্ষমতার জন্য বলিদান করলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আপনাকে স্পষ্ট করে বলতে পারি, আমাদের অক্ষমতা কার্যকর পদক্ষেপ নেয়ার, যার জন্য রাজনৈতিক প্রজ্ঞা এবং সদিচ্ছা প্রয়োজন। কারণ ইতিমধ্যে যে 2000 সালে যে ড্যাব তৈরি হয়েছিল এবং পরবর্তীতে 2022-এও যে ড্যাবটা তৈরি হলো, সেখানে সুস্পষ্টভাবে সমীক্ষা নির্ভরতায় এটি স্পষ্টীকরণ হয়েছে যে ঢাকা শহরে 65 থেকে 68% ভবন একতলা, দোতলা, তিনতলা, কিন্তু বাদ বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো সহ যত ভবন রয়েছে তার 94%ই অননুমোদিত অথবা অনুমোদন নিয়ে ব্যত্যয় করা অথবা ঝুঁকিপূর্ণ। এইটি জানার পরে ড্যাপে সুস্পষ্ট নির্দেশনা ছিল যে এর জন্য একটা নীতিমালা তৈরি করে প্রত্যেকটি ভবনকে পরীক্ষা নিরীক্ষা প্রাক সমীক্ষা করে তাকে সংযোজন, বিয়োজন, প্রয়োজনে রেট্রোফিকেশন বা পুনর্দৃঢ়করণের মাধ্যমে বসবাস যোগ্যতায় আনা, আর একেবারেই যদি না থাকে তাহলে প্রণোদনার প্যাকেজের মাধ্যমে তাদের সেগুলো ভেঙে ফেলা। তার মানে একজন বা একটি ভবনও বিপজ্জনক রেখে একটি নিরাপদ নগরী তৈরি করা যায় না, এবং সে কারণে এই নীতিমালাও শত প্রণোদিত হয়ে আর্কিটেক্টস ইনস্টিটিউট, প্ল্যানার্স ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সবাই মিলে এটা তৈরি করে দিয়েছে সরকারকে। কিন্তু সরকার দৃঢ়তার সঙ্গে জনবান্ধবতার প্রয়োজনে বা জনগণের প্রতি তাদের অঙ্গীকারের প্রয়োজনে এইটি বাস্তবায়নে বিমুখ রয়েছে। বাংলাদেশ সরকারের আরেকটি বড় সংগঠন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, এই যে সিভিল ডিফেন্স শব্দটা আমরা বলি, এর কোনো সিভিল ডিফেন্সই তৈরি করতে পারলাম না রানা প্লাজার পরে যে 60-65 হাজার তৈরি করা হচ্ছিল। এবং এই যে সিভিল ডিফেন্স, তারা এই পুরো প্রস্তুতিমূলক ব্যবস্থার মধ্যে দিয়ে এই ধরনের অবস্থা মোকাবেলার যে প্রতিনিয়ত প্রশিক্ষণ অথবা এক ধরনের মহড়া ভিত্তিক মানুষকে প্রস্তুতি করা, সেই কাজ করার কথা, সেটাও আমরা শুরু করি নাই। এবং সবশেষে একটা কথা পরিষ্কার বলে রাখতে হবে, কোথাও না কোথাও আমাদের জ্যোতি টানতে হবে যে আমরা আর একটি ভবনকেও বিনা অনুমতিতে বা বেআইনি ভাবে হতে দিব না। এর জন্য 2010 সালে তৈরি করা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এটাকে পূর্ণ উদ্যমে কার্যকর করতে হবে। তার জন্য যে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি তৈরি করার কথা ছিল, সেটাও গত 15 বছরে আমরা তৈরি করতে পারিনি। তার মানে সবগুলো যদি একত্রিত করেন, ব্যর্থতার মূল জায়গা আমরা অনেক কিছু তৈরি করেছি কিন্তু বাস্তবায়ন বিমুখতা অথবা তার জন্য রাজনৈতিক দৃঢ়তা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মৃত্যুগুলোকে, সেটা বেইলি রোডের মৃত্যু হোক, বকবাদের মৃত্যু হোক, অথবা এরকম ভূমিকম্পের কারণে এই মৃত্যুগুলোকে আমরা অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করি না, আমাদের অবজ্ঞাজনিত, আমাদের কার্যকর না করার জবাবদিহিতাহীনতার দায় হিসেবে দেখি না। আমরা অদৃষ্টবাদীদের মনে করি আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমাদের কি করার ছিল। এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হবে। একটা কথা বলে রাখি, আমরা অনেক সতর্ক করেছি এতদিন ধরে, ঠিক ডাউকি ফল্ট ধরে, অর্থাৎ আমাদের উপর দিয়ে যেটা বার্মা হয়ে যাওয়া গিয়েছে, এই প্রথম একটা সুপ্ত নতুন ফল্ট যেটা আমাদের পেটের মধ্যে ছিল, সেই মধুপুর ফল জেগে উঠেছে। এই যে কত ভয়ঙ্কর একটা সতর্কতা, এবং সেই সতর্কতার জন্য এই নগরী একেবারে প্রস্তুত থাক। কে নগরীকে বলবে যে এই যে গুলশান লেক, এই যে আমাদের বড় টারমাক। আমি এই জায়গায় যে কটা পয়েন্ট বললেন যেন ইকবাল হাবিব খুব চমৎকার করে একটা শব্দ আপনি বলেছেন যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মধ্যে সিভিল ডিফেন্স, যেই জিনিসটা শুনে নাগরিকরা কিছুটা হলেও প্রতিরক্ষার একটা অনুভূতি পাবে, সেই জায়গাটা আসলে তৈরি করা যায়নি এত বছরও। আমি এই ব্যাখ্যাটা একটু প্রকৌশলী আলী আহমেদ খান আপনার কাছে আসতে চাই। আপনি সাবেক মহাপরিচালক ছিলেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের, এবং বিভিন্ন সময় কথা প্রসঙ্গে যারা এই সংস্থার সঙ্গে জড়িত তারা তাদের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তারা বলেন বিল্ডিংয়ের গলতগুলো তারা রিপোর্ট আকারে দেওয়া হলো, সেটা ব্যবস্থা নেওয়া হয় না, রাজনৈতিক সদিচ্ছার একটা প্রভাব একটা আপনারা অনুভব করেন। তারপরেও আসলে সিভিল ডিফেন্স তৈরি করা, নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কারণে আসলে এটা সম্ভব হয়নি এখন পর্যন্ত? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমে আজকে যারা এই আর্থকুয়েকের জন্য যারা ইন্তেকাল করেছেন বা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। অবশ্যই আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক, যেটা
আর্কিটেক্ট ইকবাল হাবিব খুব সুন্দরভাবে বর্ণনা করলেন। আমি যেটা একটু আগেতেই জানতে চাই, প্রথম ডিজাস্টার যেটা আছে আমাদের, কিন্তু সব রকম ডিজাস্টার যেগুলো আছে, যেমন বন্যা, তারপর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, যেটা ওটা কেন একটা আর্লি ওয়ার্নিং পাওয়া যায়, কিন্তু আর্থকুয়েক এমন একটা ডিজাস্টার যেটা কিন্তু আর্লি ওয়ার্নিং দেয় না। শুধুমাত্র পূর্ব প্রস্তুতিই কিন্তু আমাদেরকে এই ডিজাস্টার থেকে রক্ষা করতে পারে। তো যে কোনো ডিজাস্টার যদি বলা হয়, আর্থকুয়েক বলা, আর্থকুয়েকের কিন্তু একটা দুই রকম একটা সংজ্ঞা আছে। এখানে মনে করো একটা আমরা বলি যদি ডিজাস্টার রিস্ক রিডাকশন, মানে দুর্যোগ ঝুঁকি কমানো যায় কিভাবে, সেটা ভাবে সুন্দর করে বললেন যে আমাদের বিল্ডিং গুলো একটু ফিটিং করতে হবে, বিল্ডিং গুলো অ্যাসেসমেন্ট করে দেখতে কোনগুলো আছে, এগুলো যেটা ঘটনা ঘটার আগে কি কি ব্যবস্থা নিতে হবে। আর কিছুগুলো আছে যেটা হলো এমার্জেন্সি রেসপন্স, যখন ডিজাস্টার হবে তার আগে কিন্তু আমরা কতটুকু প্রস্তুতি আছে, কিভাবে ডিজাস্টারকে মোকাবেলা করতে হবে, সেজন্য কিন্তু মাল্টি এজেন্সি বিভিন্ন সংস্থা কিভাবে কাজ করবে, যেটা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স একটা উল্লেখযোগ্য ভূমিকা নেবে, যেখানে একটা সিভিল ডিফেন্সের রোল থাকতে হবে, যে আমরা বড় ডিজাস্টার হলে কিভাবে কমিউনিটি বেজ একটা প্রিপেয়ারনেস করা যায়। হ্যাঁ, এখানে আসলে সবারই দায়িত্ব আছে, কিন্তু আমি শুধু আপনাদের দিক থেকে জানতে চাই যে আপনাদের চ্যালেঞ্জগুলো আসলে কি। সেটা চ্যালেঞ্জের যেটা হলো কি, অবশ্যই ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের একটা অবশ্যই বড় দায়িত্ব রয়েছে আমাদেরকে, যেটা প্রত্যেকটা জায়গায় কিন্তু যে একটা কমিউনিটি, একটা ভলান্টিয়ারের মাধ্যমে একটা ফোর্স করা আর কি। এর আগেও কিন্তু যখন আমি ডিজি ছিলাম, এর মধ্যে কমিউনিটি বেস একটা প্রশিক্ষণ নেওয়া হয়েছিল, কিন্তু এটাকে সাস্টেন করা হয় না আসলে। বিশেষ করে যে আমরা যখন ডিজাস্টারের সময় যে আমরা এই প্রত্যেক কমিউনিটিকে প্রস্তুতি যেটা আছে, যেটা বলা হচ্ছে যে আমাদেরকে এই নিজস্ব লেভেল কি প্রস্তুতি নিতে হবে, সেখানে এই বিশেষ করে যে আজকে হওয়ার সময় কি কি জিনিসপত্র কিভাবে আমরা এভাকুয়েশন করা হবে, ড্রিল কিভাবে করা হবে প্রত্যেক সময়, এবং সেখানে কিন্তু যখন ডিজাস্টারের পরে বিভিন্ন রকম সংস্থাগুলো কিভাবে কাজ করবে একসাথে, ভলান্টিয়াররা, সেই রকম একটা ট্রেনিং এর একটা ব্যবস্থার প্রয়োজন রয়েছে সেখানে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স তারা বরাবরই ট্রেনিং দিচ্ছে, তাদের আন্তরিকতা কোনো ঘাটতি নাই, কিন্তু সিভিল ডিফেন্সের যে জনবল, যেটা সিভিল ডিফেন্সের যেটা মনে করেন আমরা ইকুইপমেন্ট, সেটা এখন কিন্তু সমৃদ্ধভাবে করা হয় না সেভাবে। আমরা যদিও একটা প্রোগ্রাম নিতে হবে, যে ন্যাশনাল প্রোগ্রাম, যেখানে ফার্স্ট রেসপন্ডার হিসেবে ধরতে হবে যে আমাদের ভলান্টিয়ার, এই ভলান্টিয়ার ট্রেনিং প্রোগ্রামটাকে সাস্টেনেবল টেকসই ভাবে করা হয় না। কারণ আমাদের বিদেশে অনেক ভলান্টিয়ার থাকে, তারা নিজস্বভাবে কাজ করে, কিন্তু আমাদের দেশে ভলান্টিয়াররা কিন্তু তারা খুব, তাদের কিন্তু আর্থিকভাবে তারা সচ্ছল না, তাদেরকে ইভেন তারা যখন ট্রেনিং করতে তাদেরকে ভাতা দিতে হয়। একদম এই রক্ষবলের যে চ্যালেঞ্জ, সেটা নিয়ে একটু কথা বলবো। আমি একটা ছোট্ট বিরতিতে যাব, কারণ 12টা বেজে গেছে, এসেই শিওরটা জানাবো এবং তারপর এখান থেকে আবার আলাপটা শুরু করবো নিশ্চয়ই। দর্শক আপনারা আছেন একাত্তর জানালে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সঙ্গে থাকবে। আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন এবং আমরা আসলে কথা বলছিলাম 30 বছরের মধ্যে একটা শক্তিশালী ভূমিকম্পের সাক্ষী হলাম আমরা, এবং গলদের জায়গাগুলো এবং আমাদের কাজ করার জায়গাগুলো দুটো নিয়ে কথা বলছিলাম। জনাব লটুম একরাম, আপনি শুরুতে বলছিলেন যে সাধারণত এটা বিশ্লেষকরা বলেন যে 100 বছর পর পর একটা করে প্রলয়ঙ্কারী ভূমিকম্প হয়। আমি দেখছিলাম যে সবশেষ ভূমিকম্পটা হয়েছিল 1918 সালে, সবচেয়ে বড় ভূমিকম্প, এবং এটার পর 107 বছর পার হয়ে গেল যদি আজকের বছরটা আমরা হিসেব করি। এর মাঝখানে আমরা দেখতে পেলাম যে ভূমিকম্পের অজস্র সতর্ক বার্তা, হলে কি হবে, নানা রকমের বর্ণনা আমাদেরকে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে কি করণীয় সেই ধারণা আমাদেরকে দিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে আমরা এখনও সে আগের অবস্থায় আছি, এবং সবচেয়ে বড় কথা পুরান ঢাকা, যেখানে বলা হচ্ছে একটা বড় ভূমিকম্প যদি এই শহরে হয়, তার একটা বড় অংশে যে ধসটা হবে সেটা পুরান ঢাকায়। অথচ এই জায়গাটাতে আমাদের ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম যেতে গিয়েও হিমশিম খায়। কি বলবেন আসলে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলেন আপনি। পুরান ঢাকার মানে আজকেও কিন্তু 3 জন মারা গেছে পুরান ঢাকায়, একদম প্রথম খবরটা সেখান থেকেই। তো পুরান ঢাকাকে যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, এই পুরান ঢাকাকে কিভাবে আপনার এই যে মানে এই ধরনের যে ভয়াবহ যে একটা দুর্ঘটনা ঘটলে সেখানে রেস্কিউ করা, ইতিমধ্যে ফায়ার সার্ভিস বলছে, কিন্তু সেখানে কিন্তু আপনার 6 মানে যদি হয় আপনার ওখানে ভূমিকম্প, তাহলে কিন্তু ওরা কোনো গাড়ি ঢুকতে পারবে না সেখানে। তার মানে সেখানে মানে পড়ে থাকবে লাশ, এবং আপনার ক্ষতিগ্রস্ত মানুষকে কোনো উদ্ধার করতে পারবে না, ইতিপূর্বে তারা কিন্তু ফায়ার সার্ভিস জানিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে এখন করণীয় কি? আপনার পুরান ঢাকায় এখন মানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো ইতিপূর্বে তালিকাভুক্ত করা হয়েছিল, সেখানে বেশিরভাগই পুরনো ঢাকার এই বিল্ডিংগুলো অবিলম্বে ভেঙে ফেলা, এবং পাশাপাশি সেখানে আপনার ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের জন্য রাস্তা, যেসব জায়গায় রাস্তা সংকুচিত সে জায়গায়, এখানে আমাদের ইকবাল ভাইরা বলে থাকেন যে আপনার বিভিন্ন, ওনারা প্রায় সময় লেখালেখি করেন, সেমিনারে বলে থাকেন যে রাজধানীতে কিন্তু
আপনার ফাঁকা জায়গা, পর্যাপ্ত ফাঁকা জায়গাও প্রয়োজন। আজকে যে মানুষগুলো রাস্তায় নেমে আসলো, দাঁড়ানোর জায়গা নেই, তো যেখানে দাঁড়িয়েছে সেখানে একটা ছিপ আছে, সেখানে কিন্তু তারা নিরাপদ না, তো বিল্ডিং থেকে বেরিয়ে কিন্তু কোনো লাভ হয় নাই। তো যে পরিমাণ আপনার খোলা জায়গা প্রয়োজন, সেই যে মানে খোলা জায়গাটা রাখতে হবে। নতুন করে ঢাকা, যেমন নতুন ঢাকার নতুন অংশরে আমাদের কিছুটা নিয়মকানুন, রাজুকের নিয়মকানুন মেনে বিল্ডিং তৈরি হয়েছিল, কিন্তু পুরনো ঢাকা তো সেটা হয় নাই। যত্রতত্র ছোট ছোট বিল্ডিং, যেগুলোতে আপনার কোনো ফিলার নেই, ইটের গাঁথুনি, সেই 100 বছর আগের বিল্ডিং, এগুলা মানে মানে আল্লাহ মানে ওদেরকে রক্ষা করছে, কিন্তু আজকেও অনেকগুলো আরো মানে পড়ে যাওয়ার কথা, যে অবস্থায় সেখানে দুর্বল। তো সেখানে দ্রুত, আমি বলবো দ্রুত মানে আগামী কাল পরশু দ্রুত মিটিং ডেকে এই পুরনো ঢাকাকে পুরা সার্ভে করে আপনার পুরনো যেসব ঝুঁকিপূর্ণ বিল্ডিং সেগুলো ভেঙে ফেলা, এবং সেখানে আপনার যে রাস্তাঘাটগুলো প্রশস্ত করা, পাশাপাশি খোলা জায়গা তৈরি করা। এবং আমার মতে এখানে আজকে আমাদের যে ফায়ার সার্ভিস, এখানে আমাদের বিশেষজ্ঞরা আছেন, আপনাদের জায়গা থেকেও আমাদের যে পুরনো ঢাকাকে মানে কিভাবে এই ঝুঁকিপূর্ণ এলাকাটা কিভাবে রক্ষা করা যায়, দ্রুত আপনাদের জায়গা থেকে সাজেস্ট করা উচিত। একটা বিষয় আপনি দেখবেন যে আমরা তো পুরান ঢাকাতে যতবার দুর্ঘটনা ঘটে, ফায়ার সার্ভিসের যে রেস্কিউ টিম তাদের সঙ্গে যখন আমরা কথা বলি, তারা কমন দুটো কথা বলেন। প্রথমত, এই গলি দিয়ে গাড়ি ঢুকতে অনেক দেরি হয়েছে, ঢোকা যাচ্ছিল না। আর দ্বিতীয় হচ্ছে, এখানে কোনো কেমিক্যাল গোডাউন আছে বা কোনো মানে ফিটনেস ছাড়া একটা ভবন, যেটা অনেক আগেই বলে দেওয়া হয়েছিল ঝুঁকিপূর্ণ, তারা সেখানে আছেন। এই জায়গাটাই সহযোগিতা তাদের করতে হবে। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে নির্মাণ বিশেষজ্ঞ প্রকৌশলী রাফেল কবির যুক্ত হয়েছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জনাব রাফেল কবির। এবং একটা ছোট্ট খবর আপনাকে একটু পড়ে শোনাই, এটা প্রথম আলোর একটু আগের প্রতিবেদন। তারা বলছিলেন যে চট্টগ্রাম নগরে মনসুরাবাদ এলাকায় 6 তলা একটা ভবন, যেটা 5 বছর আগে ভূমিকম্পে হেলে পড়েছিল, এবং তখন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যরা ভবনটা পরিদর্শন করেন। 6 তলায় ভবনটার নাম হচ্ছে স্টার ভবন, এবং এখানে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও দেখা হয়, এবং সিডিএ তারা এই ভবনটাকে ভেঙে ফেলার কথা বলেছিল। এরপর আমরা দেখলাম 5 বছর পার হয়ে গেছে, এবং আজকে আবারও সেই ভবনটা হেলে পড়লো, এবং হেলে পড়েছে যে ভবনে, সেই ভবনের মালিক বলছেন যে এই ভবনটার মূল মালিক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম, এবং এখন এখানে একটা ডায়াবেটিক সেন্টার আছে, এবং সেই সেন্টারের উপরে কিছু বাসিন্দাও আছে। এখন আপনি বলবেন, আসলে 5 বছর আগে যে ভবনটা ভূমিকম্পে হেলে গেল, ঝুঁকিপূর্ণ বলা হলো, ভেঙে ফেলার কথা বলা হলো, তারা তো সেখান থেকে যায়ওনি, আজকে আবারও সেই ভবনটা হেলে গেল। তাহলে সহযোগিতা না পেলে লাভটা কি? এরকম মৃত্যু মিছিল তো বাড়বেই। আপনাকে আমার মনে হয় যে আমাদের দেশের বাড়ির মালিকদের কাছ থেকে সহযোগিতা পাওয়া একটা অলিক স্বপ্নের ব্যাপার। জি, অতটা রেসপন্সিবল আমরা কখনোই ছিলাম না বা দেখাতে পারিনি। কিন্তু এখানে আইনের প্রয়োগ আমার ধারণা খুব কঠিনভাবে হওয়া উচিত ছিল, বা কঠিন বলার জন্য আইনের প্রয়োগ হওয়া উচিত ছিল। এই চট্টগ্রামের এই বিল্ডিং সহ ঢাকা শহরের অনেক বিল্ডিং বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন প্রযুক্তিবিদ্যা দেখে আসলে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করেছেন, বা অবিলম্বে ভেঙে ফেলতে বলছেন, বা ওখানে কোনো লোকজন থাকতে না করেছেন। কিন্তু এই দায়সারা গোছের কাজগুলো নর্মালি এরকম একটা ভূমিকম্প হইলে বা একটা যখন অ্যাক্সিডেন্ট ঘটে, পরে 7 দিন 10 দিন সবাই হইচই করে একসাথে মিটিং টিটিং করে এই ধরনের কিছু কাজ করেন, সেগুলো ফলো করে পত্রিকাতে আসেও। কিন্তু কিছুদিন পরে আবার আমার বাড়ির মালিক যেমন ভুলে যান যে তার বিল্ডিংটাকে মেরামত করা দরকার, বা একটা যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহার করে বিল্ডিংটাকে পুনর্নির্মাণ করা দরকার, সেটা মালিকরা যেমন ভুলে যান, আমার ধারণা সাংবাদিকরা ভুলে যান, এবং সরকার তো ভুলে জানি। তো এই জায়গাটায়, এই সচেতনতার জায়গা থেকে আমার মনে হয় আইনের প্রয়োগ যদি ঠিকমতো করা হয়, তাইলেই একমাত্র আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারবো। এটার আসলে অন্য কোনো অপশন আছে বলে আমি মনে করছি না। আমি একটু জনাব ইকবাল হাবিব আপনার সঙ্গে একটু যুক্ত হতে চাই, এবং জনাব লিটন একদম আপনি ওই আলাপে যুক্ত হতে পারেন। ইকবাল হাবিব, একটা কথা আপনার প্রায় বলেন যে ভূমিকম্পের সময় আমাদেরকে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে, অর্থাৎ যতটুকু পারা যায় নিজেকে নিরাপদে রাখতে হবে সেই খোলা জায়গায়। সেই খোলা জায়গাটা আসলে কোথায়, এটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছে। দুটো বিষয় সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই। প্রথমত, যে ভবন মালিকরা একটা জায়গা দখল করে ফেলেছে ইতোমধ্যে, সেই জায়গা থেকে ওই ভবন মালিকদের ওঠাবো কি করে যদি তারা নিজেরা সেই সহযোগিতাটা না করে? এবং দ্বিতীয় কথা হচ্ছে, ঠিক এই মুহূর্তে যদি আমরা তালিকা তৈরি করি ঝুঁকিপূর্ণ ভবন, তাহলে সেটা কিভাবে আমরা ঠিক করব, কোন পরিকল্পনাটা ব্যবহার করে? আসলে অনেক ধন্যবাদ। প্রথমত মনে রাখার দরকার, ব্যক্তি কখনো গোষ্ঠী বা কমিউনিটি চেয়ে বড় হতে পারে না, কমিউনিটি আবার রাষ্ট্রের চেয়ে বড় হতে পারে না। রাষ্ট্র সকলের নিরাপত্তার জন্য সাংবিধানিক অধিকার হিসেবে
যে কোনো ব্যক্তি, সে একটা জমির মালিক তো তুচ্ছ, কালেকটিভলি কতিপয় জমির মালিকও তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি নাই। যখন সেই ভবনটির কারণে আশেপাশে পরিবেশ ব্যাপকভাবে হুমকির মুখোমুখি হয়ে যেতে চায়, এরকম একটা পরিস্থিতিতে আমরা যে ছাড়গুলো দিই, এটা রাজনৈতিক দৃঢ়তা এবং ঐকান্তিকতার অভাব আর দায়িত্ব অবহেলা করার কারণে, অবহেলা জনিত হত্যাকাণ্ডের কোনো জবাবদিহিতা না থাকার কারণে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হয়। আমরা যদি বের হতে চাই, সমাধান যাত্রার সকল ডকুমেন্ট তৈরি আছে, যেটা বললাম, প্রকৌশলীরা, পরিকল্পনাবিদরা, স্থপতিরা, পরিবেশ বিজ্ঞানীরা, পরিবেশবাদীরা সবাই মিলে একটা ডকুমেন্ট তৈরি করেছে যে নীতিমালাটা কি। এখন প্রয়োজন সেই নীতিমালা বাস্তবায়নের জন্য একটি টাস্ক ফোর্স দিয়ে 2 থেকে 3 বছরের মধ্যে প্রত্যেকটি ভবনকে পরীক্ষা নিরীক্ষা করে সেই ভবনগুলো উপযুক্ত কিনা, বসবাস উপযুক্ত কিনা সেটা চিহ্নিত করা, না হলে তাকে সাহায্য করা, এবং এই সাহায্য সহযোগিতার পাশাপাশি আমাদের প্রয়োজনীয় রিফিউজ অঞ্চল, অর্থাৎ উন্মুক্ত স্থান যেই জায়গায় যে কোনো ঘটনা ঘটলে মানুষ দাঁড়াতে পারে, তারও নকশা প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন নিশ্চিত করা। এর জন্য আরবান রেজিলিয়েন্ট প্ল্যান তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে। একটি আরবান রেজিলিয়েন্ট ইনস্টিটিউট দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, তাও কোটি কোটি টাকা খরচ করে। মজার ব্যাপার হচ্ছে, এই এতগুলো কাজ যে হলো, মনে হলো এই টাকাগুলো মারা বা টাকাগুলো চুরি করার জন্য এগুলো করা হচ্ছে, কারণ তার বাস্তবায়নটা নাই। অর্থাৎ এই কাজগুলোর যে পরিণতি, মানুষকে নিরাপদ নগরী নিশ্চিত করতে হবে, এবং সেক্ষেত্রে প্রত্যেকটি বাড়িকে রিনিউয়েবল, অর্থাৎ প্রতি বছর নবায়নযোগ্য সার্টিফিকেশন ওদিকে আনতে হবে। অর্থাৎ প্রতি বছর সিটি কর্পোরেশন সেগুলো ট্যাক্স দেওয়ার পাশাপাশি জরিপ করে জানাবে যে তোমার বাড়িটি যেইভাবে আমরা অনুমোদন করেছিলাম সেটা ঠিক আছে। এই যে এক ব্যাপকভাবে 94% অননুমোদিত অথবা ব্যর্থ একবারে করা, এবং তারপরে বলে হেসে হেসে দায়মোচন করা, এইরকম অবস্থা কোনোভাবেই আপনাকে সুষ্ঠু এবং নিরাপদ নগরী নিশ্চিত করতে পারে না। আসলে একটা কথা পরিষ্কার বলি, অনেক আলাপ তো হলো, এর মধ্যে আরেকটা জায়গা বলে পরিষ্কার জেনে রাখেন, আমাদের কিন্তু বিশাল একটা নেটওয়ার্ক অফ তিতাস গ্যাসের সেই সহজ প্রাপ্যতার কারণে আমি একটু কথা বলবো। আমি একটু হাসপাতালগুলোতে একটু ঘুরে আসতে চাই, যাতে আপনাদেরকে দেখাতে পারি যে সেখানকার পরিবেশটা কেমন। এবং বলে রাখি, যারা আসলে আহত হয়েছেন তাদের বেশিরভাগই ভূমিকম্পের সময় খুব দ্রুত নামতে গিয়ে মাস্টারজার সুদর্শন হল থেকে লাফ দিয়ে নিচে পড়ে অনেকেই আহত হয়েছেন, পা ভেঙে গেছে, মচকে গেছে। সেই খবরগুলো নিয়ে এখনকার আপডেটটা একটু জানতে চাই। সহকর্মী ডলার মেহেদী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মেহেদী হাসান ডলার, একটু বলবেন, আসলে আপনি হাসপাতালে আছেন, আমরা ভূমিকম্পের পরপরই স্বজনদের এখানে একের পর এক আসতে দেখেছি, হাহাকার করতে দেখেছি। ঠিক এই মুহূর্তে চিকিৎসকরা কি বলছেন, কেমন আছেন যারা আহত হয়েছেন, এবং আহত পরিবারগুলোর সঙ্গে কথা হয়েছে নিশ্চয়ই, কিভাবে তারা আহত হলেন, একটু বিস্তারিত জানাবেন আমাকে। জি। রাকিব, আমি এই মুহূর্তে আছি যে জাতীয় পঙ্গু হাসপাতালে। আমি দেখছি এখনো কিন্তু সকাল 10:38 যে ভূমিকম্পটি হয়েছে সেই সময় আহত হওয়ার রোগী কিন্তু এখনো আসছে। ঢাকার বাহির থেকেই বেশিরভাগ রোগী আসছে। আমি এই মুহূর্তে আছি পঙ্গু হাসপাতালে যে জরুরি বিভাগ, আপনাকে যদি আমি একটু দেখাই, আপনি দেখতে থাকবেন যে এখানে এখনো কিন্তু রোগী আসছে। এই হাসপাতালের সর্বশেষ যে পরিসংখ্যান, এই কিছুক্ষণ আগে আমি যে তথ্যটি পেয়েছি, সেখানে এই জাতীয় পঙ্গু হাসপাতালের তথ্য বলছে এখন পর্যন্ত সকাল থেকে 115 জন রোগী এখানে দেখিয়েছে এবং 22 জনকে ভর্তি করা হয়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে এই সকাল 10:38 যে ভূমিকম্প 5.7 মাত্রার, যেটা আসলে নরসিংদীর ঘোড়াশালে উৎপত্তিস্থল, সেই ভূমিকম্পটিতে আসলে যারা আহত হয়ে আসছে তারা কিন্তু অধিকাংশই রোগী যে দৌড়াতে গিয়ে, পালাতে গিয়ে, অথবা যখন ভূমিকম্পটি হয় তখন কিন্তু ওই একসাথে অনেকে দৌড়িয়ে পালানোর সময় অথবা কোনো বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়েছিল, উপর থেকে ইট পড়ে বা সিঁড়ি দিয়ে নামতে হাত পা ভাঙা অথবা পিঠে কাঁধে জয়েন্ট ছুটে যাওয়া বা আঘাত পাওয়া, মারাত্মক আঘাত পাওয়া, এমন রোগীরাই কিন্তু এই পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছে। এবং এখানকার পরিচালকের সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে এই যেহেতু আহত রোগীর সংখ্যা বাড়ছে, ভর্তির রোগী যারা আছে তাদের জন্য তিনি
যারা যেসব চিকিৎসক যে বা নার্সদের যে রুটিন ছিল সেটার সংখ্যাটা কিন্তু তিনি বাড়িয়েছেন এবং প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু আমি দেখছি যে এই হাসপাতাল পরিচালক এই যেসব রুগী আসছে এই জরুরি বিভাগে বা যারা ভর্তি হওয়ার জন্য উপযুক্ত বা ভর্তি হওয়া প্রয়োজন তাদের কিন্তু তিনি খোঁজ খবর রাখছেন। আমার সাথে কিছুক্ষণ আগেও তার কথা হয়েছে, তিনি বলেছেন যে এই জাতীয় পঙ্গু হাসপাতালে যারা আজকে সকালে ভূমিকম্পে আহত হয়ে আসছে, যাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে বা যারা ভর্তি হচ্ছে তাদের দেখভাল বা অন্যান্য যে ওষুধ সবকিছুই কিন্তু তিনি নজরে রাখছেন, এমনটাই জানিয়েছেন। অনেক ধন্যবাদ মেহেদী হাসান ডলার। নিশ্চয়ই আপনি আছেন, আপনার কাছ থেকে ক্ষণে ক্ষণে আপডেট পেতে থাকবো। এবং যতটুকু বললেন 115 জনকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং 22 জনকে এখন পর্যন্ত ভর্তি করা হয়েছে, তাদের আপডেটও জেনে নিলাম। নিশ্চয়ই প্রয়োজন আবারও ফিরবো। আমি এই পর্যায়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ খান আপনার সঙ্গে একটু যুক্ত হতে চাই। একটা বিষয় একটু বলবেন। প্রথমত, আপনি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের শুধু সাবেক মহাপরিচালকই নন, আপনি দুর্যোগ এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞও বটে। এবং সাধারণত মানুষ এই ভূমিকম্পের পরপরই বেশ কিছু প্রশ্ন আমাদেরকে করেন, যেই জায়গা থেকে আসলে উপযুক্ত উত্তরও আমরা খুঁজি। আপনার কাছ থেকে সেটা একটু জানতে চাই। প্রথমত, ভূমিকম্পের সময় বলা হয় যত দ্রুত পারা যায় খোলা স্থানে আসতে, কিন্তু হাই রাইজ বিল্ডিং এখন, আজকে আমার অনেক সহকর্মীর বাসা কারো 14 তলা, কারো 15 তলা, এমনকি 19 তলা পর্যন্ত আছে। এবং আমার হাতে একটা খবর আছে যে গাজীপুরে ভূমিকম্পের সময় 252 জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যাদের বেশিরভাগই শ্রমিক ছিলেন, অফিস আদালত কারখানা দোকানপাটের উঁচু বিল্ডিংয়ে ছিলেন, দ্রুত নামতে গেছেন, সিঁড়িতে অনেকে পদদলিত হয়েছেন। আমরা আসলে কি করব সেই সময় যখন আমরা হাই রাইজ বিল্ডিংয়ে থাকবো এবং ভূমিকম্প হবে? যখনই একটা বিল্ডিং একটা বানানো হয় না কেন, তখন কিন্তু একটা কোড ফলো করা হয় এবং কোডগুলো এমন ভাবে ফলো করা হয়, বিল্ডিং যখন কোনো আর্থকুয়েক, যে একটা ম্যাক্সিমাম লেভেল আর্থকুয়েক হলো, বিল্ডিংটা হয়তো মচকাবে, মানে বিল্ডিংটা ভেঙে যায়, এমন ভাবে ভাঙবে বিল্ডিং, মানুষকে হয়তো লাইফের ক্ষতি হবে না, জানতে পারে। তো আমাদের এখানে যেটা বলতে পারেন যে কি করা উচিত, ডেফিনেটলি এমার্জেন্সি রেসপন্স হলো আমাদের যেটা আছে হাই রাইজ বিল্ডিং যেগুলো আছে, কখনো কোনো প্যানিক হওয়া যাবে না, কোনো অবস্থাতেই না। আমাদের যেটা আছে যে বিল্ডিং এর যেটা আছে প্রত্যেক লেভেলের পার্সোনাল প্রিপেয়ারনেস যেগুলো রয়েছে, আপনার কি করণীয়, আমরা যেটা আছে বড় বড় যেটাকে আমরা অ্যাঙ্গেল অফ লাইফ বলা হয়, যেখানে আমাদের যখন একটা বড় কলাম থাকে, যখনই বিল্ডিং বানানো হোক না তখন বড় কলাম থাকে, কিছু গ্যাপ, ওটাকে আমরা পকেট থাকে আর কি, যেখানে মানুষের জীবন সেভ হতে পারে। আসলে ওই সময় জায়গায় কিন্তু আমাদের আইডেন্টিফাই করে রাখতে হবে যে এখানে আমরা ওই জায়গাটা হয়তো রাখবো, ওখানে কোনো মাথায় কোনো একটা বালিশ অথবা কোনো কিছু দিয়ে ওই জায়গাটা আমরা প্রোটেক্ট করে রাখবো, এইভাবে একটা হতে পারে। তারপরে কিছু কিছু এমার্জেন্সি টুলস আছে যেগুলো আছে রাখতে হবে আপনার কাছে, যেমন কিছু আপনার এমার্জেন্সি লাইট, একটা মোবাইল চার্জার, তারপরে আপনার এখানে একটা ছোট একটা বাঁশি রাখতে পারেন, যদি কোনো চাপা পড়ে যায় বাঁশি দিয়ে মানুষকে আপনার আইডেন্টিফাই করতে পারেন, টর্চ সাইজের লাইট দিতে পারেন যখন, এবং কিছু হয়তো খাবার যেটা আছে ওয়াটার, এগুলো ছোট একটা ব্যাগে রাখতে হবে, যেটা এমার্জেন্সি কিট বলা হয় আসলে, সেভাবে রাখতে হবে। সেটা একটা পদ্ধতি আছে। আর যেটা হলো অনেকে যেমন বিল্ডিং লাফিয়ে পড়ে, সেটা কখনো উচিত না। সেখানে অবশ্যই এটা প্যানিকের মাধ্যমে হয়েছে, তো সেজন্যই কিন্তু একটা যখন আজকে আমরা দেখেছি অনেকে আবার মানে চিন্তা করেছিলেন, আমরা অনেক দেখেছিলাম যে অনেকের অভিজ্ঞতা থেকে বলছিলেন যে আমরা চিন্তা করেছিলাম যে এই 14 তলা থেকে নিচে নামবো, লিফট তো বন্ধ, তার চাইতে ছাদেই চলে যায়। মানে এই সিদ্ধান্তটা কি ঠিক? আপনি একটু যুক্ত করতে পারেন ওটা একদম, যদি কিছু মনে করেন। জি, যেটা আছে ছাদের উপরে যেটা আছে কলাপসে যেটা আছে, এটা নরমালি অ্যাডভাইজেবল যে একটা স্টিলের যেটা আছে ছাদের উপরে সবাই যেতে পারবে না, সাথে কিছু লোক ছাদে যেতে পারে, সেখানে ছাদে হয়তো মাথায় ভেঙে না পড়তে পারে, বিল্ডিংটা ফল হতে পারে। তবে অ্যাডভাইজেবল যেটা আছে হাই রাইজ বিল্ডিং এর আপনার যেটা সিঁড়ির কোড যেটা থাকে, সেটা অনেক সলিড আরসিসি কোড থাকে, যেটাকে বলে শেয়ার ওয়াল দিয়ে করা হয়, সেখানে তো একটা বড় স্ট্রেন দিতে পারে বড় আসলে। তবে এখন যেটা হচ্ছে মেশনারি স্ট্রাকচার যেটা, সেটা অবশ্যই একটা দুর্বল স্থাপনা, যে মেশনারি স্ট্রাকচার হলো সেটাকে দেখতে হবে, রেট্রোফিটিং করার প্রয়োজন রয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে নর্মালি আমাদেরকে যে পুরোনো স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো কিন্তু সামান্য রেট্রোফিটিং করলে কিন্তু বিল্ডিংটা অনেক স্টেবল হয়ে যায়। আসলে আমরা দেখেছি যে বিল্ডিং যে যখন ভাঙছে আসলে বিল্ডিং কিন্তু আর্থকুয়েক কিন্তু কখনো মানুষকে মারে না, আসে এটা হলো দুর্বল স্থাপনায় কিন্তু মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে। সেই জন্যই কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং মেথড দিয়ে রেট্রোফিটিং এর মাধ্যমে যেটাকে আমি আসলে রেট্রোফিটিং এর বিষয়টা নিয়ে আরেকটু মানে বিস্তারিত একটু জানতে চাই। আমি দুজনের কাছেই আসবো, ইকবাল হাবিব এবং রাফেল কবির আপনাদের কাছে। প্রথমত ইকবাল হাবিব, ছোট করে একটু বলবেন রেট্রোফিটিং এর কথা। আমরা
অনেকবার শুনেছি এবং বলা হয়, আপনি যেটা বললেন যে মধুপুর ফল্টের কথা, যেটা এখন বড় আকারে সামনে এসেছে এবং এটাকে মাথায় রেখে বলা হচ্ছে 100 বছর পর পর যে বড় ভূমিকম্পটা হয়, এই মধুপুর ফল্ট আমাদেরকে সেদিকে হয়তো নিয়ে যেতে পারে। রেট্রোফিটিং আসলে কোথা থেকে শুরু করব, বা এটা করার জন্য আসলে কোন জায়গাটা বেছে নিতে হয়, একটু বিস্তারিত। প্রথমত আপনাকে এই যে জরিপ করে সমীক্ষা করে আমাদের ভালনারেবিলিটির সমীক্ষাটা সম্পাদন করতে হবে। আমাদের স্পষ্ট করে জানতে হবে কোন ভবনগুলোকে রেট্রোফিকেশন করতে হবে, কোনগুলো আসলে তেমন কিছু করার প্রয়োজন নেই, ব্যবহার পরিবর্তন করলেই হয়। এই কাজটুকুই আমরা করি নাই। এবং শুধু তাই না, রাফেল কবির বলছিলেন যে আমরা যেগুলো চিহ্নিত করেছি সেগুলো পর্যন্ত ভাঙতে আমরা অপারগ, সেগুলো পর্যন্ত ভাঙতে ব্যর্থ হয়েছি। তার মানে বুঝতে পারছেন আন্তরিকতার অভাবের যে বিষয়টা, সেইটাকে আপনি যদি আপাতত অ্যাড্রেস না করেন, এই সমস্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা করে লাভ নাই। কারণ এই প্রক্রিয়াগুলো সারা পৃথিবীতে করা হয়। রেট্রোফিকেশন মানে পুনর্দৃঢ়করণ, কখনো কোনো পরিমার্জন, কখনো কোনো বাড়তি হতো এক্সেন্ট্রিক কোনো লোড উনি চাপিয়ে দিয়েছেন পরিকল্পনার বাইরে, সেগুলো ছেড়ে ফেলতে হবে। কখনো কখনো হতো আমার কলামটাকে আরেকটু দৃঢ় করার ব্যবস্থা করতে হবে। এগুলো যখন আমরা সমীক্ষা করব তখন ইঞ্জিনিয়ারিং সলিউশনের মাধ্যমে সেগুলো করা যাবে। আর সমস্যাটা তো ওখানে নয়, সমস্যা হচ্ছে যেগুলো চিহ্নিত ইতিমধ্যে করেছে সেগুলোই ভাঙছি না। এবং এই যে আপনি চিরগণের গল্পটা বললেন, তারপরে বুঝতে পারছেন আমরা কতটা অবহেলাজনিত হত্যাকাণ্ডের ক্রমাগত করে যাচ্ছি এবং তার কোনো বিচার নাই, একজনেরও বিচার হচ্ছে না। এই জায়গায় ঘুরে দাঁড়াতে হবে, আমাদের বিচারের এবং আইন প্রয়োগের সংস্কৃতিতে ফেরত যেতে হবে এবং তখনই আমরা ঘুরে দাঁড়াবো এবং 2 থেকে 3 বছরে পুরো বিষয়টা নিকেশ করা যায়। শুধু ঢাকা নয়, বাংলাদেশের প্রত্যেকটি নগরীতে টাস্ক ফোর্স তৈরি করে এই যে ব্যাপক একটা সংকেত আমাদের দিল, আমাদের এখন ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া আজ থেকে শুরু করতে হবে। আজ থেকে শুরু করতে ছোট করে আমি এখানে প্রকৌশলী রাফেল কবির আপনার মন্তব্যটা একটু জেনে নিতে চাই। আমরা এটা প্রায় বলতে শুনি যে যেই বিল্ডিংগুলো বিল্ডিং কোড মেনে হয়নি সেগুলোকে কিছুটা অংশ ভেঙে ফেলতে হবে, উপরের থেকে অন্তত 2 তলা ভেঙে ফেলতে হবে, নানা কিছু। কিন্তু মুশকিল হচ্ছে পুরাতন ভবনগুলোতে অন্তত এমনটা করা যায় কিনা যে আমরা স্বয়ংক্রিয়ভাবে বা কিছুটা হলেও দ্রুততর সময়ের মধ্যে গ্যাস এবং বিদ্যুৎ সংযোগটা বন্ধ করতে পারি। অনেকে আছেন এই তথ্যটাও জানেন না যে ভূমিকম্পের এই মুহূর্তে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, আবার বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করা। না, ভূমিকম্পের সময় আসলে আপনার মেবি অটোমেটিক আইওটি বেস ডিভাইস একটা বানানো যেতেই পারে, যেটা ভূমিকম্পের মুহূর্তে অটোমেটিক্যালি আপনার গ্যাস বা বিদ্যুৎ লাইন বন্ধ করে দিবে। কিন্তু ওই প্যানিক টাইমে আসলে যদি এটা কোনো ব্যক্তির উপরে ছাড়া হয়, এটা খুব কঠিন কাজ। এবং আপনার বিল্ডিং এ যদি ভেঙে পড়ে তাহলে গ্যাস বিদ্যুৎ বন্ধ করাটাই একমাত্র আসলে আপনি সিকিউরিটি এনশিওর করতে পারবেন না ওই বিল্ডিং এর গ্যাস বা বিদ্যুৎ শুধু বন্ধ করে। সো ওই যে এখানে বাকি দুজন বিশেষজ্ঞ যেটা বললেন, আমাদের আসলে ইমিডিয়েটলি জরিপ করা দরকার যে 3 ধরনের বিল্ডিং যেন আমরা বের করতে পারি। কিছু বিল্ডিং বের হবে তারা ভূমিকম্প প্রতিরোধী সমস্ত নিয়ম মেনেই, বিল্ডিং কোড মেনেই তৈরি করেছেন, তো সেগুলো আপনি বাদ দিলেন। কিছু আছে আপনাকে ভেঙে ফেলতে হবে, যেটা অলরেডি হয়তো ঢাকা সিটি কর্পোরেশন বা চিটাং সিটি কর্পোরেশন কিছু বিল্ডিং অলরেডি জরিপ করে এরকম বের করেছেন যে এটা আসলে একভাবে অনুপযুক্ত, এগুলোকে ভেঙে ফেলতে হবে। তৃতীয় কিছু বিল্ডিং হয়তো পাবেন থার্ড টাইপের, যেখানে রেট্রোফিটিং পসিবল। রেট্রোফিটিং বলতে হয়তো এক্সের যদি ওই যে লোড বিয়ারিং টেনশন এগুলো যদি আপনারা ক্যালকুলেশন করে ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ইঞ্জিনিয়ারদের যদি ক্যালকুলেশন করেন এবং হয়তো আপনি কলাম বা বিম বা পিলারে কোনো অতিরিক্ত এডিশন করে বা পজিশন চেঞ্জ করে অ্যালাইনমেন্ট চেঞ্জ করে আপনি হয়তো কিছু বিল্ডিংকে পুরোপুরি ভেঙে না ফেলে রক্ষা করতে পারবেন। কিন্তু যাই করতে চান, আমার মনে হয় একটা কমন ঐক্যমত আমাদের পৌঁছানো উচিত যে আমাদের সময় আসলে খুব বেশি নাই। এই বগুড়া ফল্ট বলেন, ডাউকি ফল্ট বলেন বা ত্রিপুরা ফল্ট বলেন, আমরা যেহেতু 3টা প্লেটের সংমিশ্রণে বসে আছে, ইন্ডিয়া, চাইনিজ এবং বার্মা, এবং লাস্ট 8 রিক্টার স্কেলের আপনার ভূমিকম্প হয়েছে আপনার 1950 সালে, যেটা অরুণাচল প্রদেশে হয়েছিল 8.5। আমার মনে হয় সময় চলে আসছে, সেটা আগামী 5 বছরে হতে পারে, 5 দিন পরে হতে পারে, 20 বছর হতে পারে, একটা বড় ধরনের ভূমিকম্প আমরা খুব তাড়াতাড়ি দেখতে যাচ্ছি। তো আমাদের এই বিল্ডিং এর এই প্রতিবাদ এই চেঞ্জটুকু যেমন করা দরকার, একই সাথে আমাদের লজিস্টিক সাপোর্টও বাড়ানো দরকার। এই ধরনের ইমার্জেন্সিতে আমরা কিভাবে আসলে সবাইকে সাহায্য করতে পারবো, মেডিকেল ইমার্জেন্সি কিভাবে আমরা মেনটেন করবো, ব্লাড কিভাবে আমরা সবাইকে দিতে পারবো। সো এই 2টা জায়গায় একটা জাতীয় ওই যে টাস্ক ফোর্স তৈরি করে আমাদের কাজ কালকে থেকে পারলে শুরু করা উচিত। চমৎকার, অনেক অনেক কার্যকরী বেশ কিছু পরামর্শ আমরা পেলাম এবং আমি একটু অ্যাড করতে চাই। হ্যাঁ, খুব সংক্ষেপে জি। যে আপনার যে কাজটা এখন করতে হবে এগুলো কিন্তু এই যে বর্তমান সরকার, যে অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব না, ওনারা 3 মাস পর ওনারা বিদায় নেবেন। এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আগামী নির্বাচনে যে রাজনৈতিক দলগুলো যে ক্ষমতায় আসবে
তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতেও কিন্তু এটা অ্যাড করা যেতে পারে যে তারা ক্ষমতায় আসলে মানে বিশেষ করে এই ধরনের বড় কাজ, যেটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। দেখা গেলো পুরোনো টাকা একটা বাড়ি ভাঙতে হলে ওই এলাকা ওয়ার্ড কমিশনার, ওই এলাকার এমপি ধর্ণা দিবে, রাজউক সিটি কর্পোরেশনকে বাধা দিবে যে এটা মানববন্ধন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার মনে হয় রাজনৈতিক সিদ্ধান্তের জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নির্বাচনী ম্যানিফেস্টোতে অঙ্গীকার আদায় করা, এবং এক্ষেত্রে আমাদের পরিবেশবিদ বা নগরবিদ যারা আছেন, এই যে ওনাদের যে সংগঠনগুলো আছে বা আমাদের অন্যান্য যে আমরা এই যে মানবাধিকার বা সকল অংশীজনদের নিয়ে আমার মনে হয় খুব দ্রুত আগামী কয়েকদিন মধ্যে একটা বড় ধরনের আন্দোলন, যে সামাজিক আন্দোলন গড়ে তোলা, যে আমরা এই ধরনের যে মানে যে ভবনগুলো আপনার চিহ্নিত করা হয়েছিল এগুলো কেন ভাঙ্গা হয় নাই, যারা এই যে ভাঙ্গার দায়িত্বে ছিলেন, যারা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব ছিলেন, তারা কেন এটা ইমপ্লিমেন্ট করেন নাই, এবং সে জায়গাটা চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া। এবং পাশাপাশি ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে, যেটা আমাদের সম্মানিত আলোচকবৃন্দরা বলেছেন, দ্রুত ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে আপনার মানে আর সময় নেই। আমাদেরকে আজকে যে সতর্ক বার্তাটা দিয়েছেন, এই বার্তাটা আমরা অনুধাবন করেই আমাদের মানে আগামী কালকে শনিবার, পরশু রোববারে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক করে প্রয়োজনে প্রধান উপদেষ্টা কার্যালয় বৈঠক ডেকে সেখানে নগর পরিকল্পনাবিদ থেকে শুরু করে সংশ্লিষ্ট সব মানে এক্সপার্টদেরকে ডেকে ওনাদের মূল্যবান মতামতগুলো নিয়ে দ্রুত অ্যাকশনে যাওয়া। বিষয় হচ্ছে যে আসলে পুরানো আলাপের মতো আর এই আলাপ করার এটা কোনো সুযোগ নেই, যেহেতু নজিরবিহীন একটা ঘূর্ণি মানে ভূমিকম্প আমরা দেখলাম যেটা 30 বছরের মধ্যে অনেক বেশি, এবং সেই জায়গা থেকে এত শক্তিশালী সতর্কবার্তা আমরা পাচ্ছি যে বড় ভূমিকম্প হতে পারে। কাজে বিষয়টা আসলে নড়ে চড়ে বসা দরকার, এবং যেটা শুরুতে যারা ইকবাল বলছিলেন যে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, সেটা এখন দেখার বিষয়। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই যে পরামর্শগুলো দিলেন সেটা হয়তো ভবিষ্যতে আমাদের কাজে আসবে। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছে ৭১ জানালে, ফিরছে একটু পর, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছে ৭১ জানালে। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। এবং বলে রাখি, এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, সেই রায়ের পর আমরা দেখেছি অনেক জায়গা থেকেই নাগরিকদের মধ্যে স্বস্তির নানা রকমের প্রতিক্রিয়া এসেছে বটে, কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার OHCHR দপ্তরের যিনি মুখপাত্র রাভিনা শামসাদানি, তিনি আসলে বলেছেন এই মৃত্যুদণ্ডের সাজা দেয়া ন্যায়সঙ্গত হয়নি, অসন্তোষ প্রকাশ করেছেন, এবং তিনি বলেছেন যেহেতু এই বিচারিক প্রক্রিয়া কার্যক্রমের বিষয়ে আমরা অবগত ছিলাম না, কাজেই এটা আসলে আন্তর্জাতিক যে মানদণ্ড পূরণ করে সেটা আসলে হয়নি, যে এমন একটা অসন্তোষ তিনি জানিয়েছেন। একই সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারাও বলেছে যে ফাঁসির রায় সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত হয়নি। আমরা বিষয়টি নিয়ে কথা বলতে চাই। শুরু থেকে তো আমার সঙ্গে আছেনই সিরিয়ার সাংবাদিক লোটন একরাম, এবং একই সঙ্গে এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। জনাব গোলাম মুর্তজা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। যেহেতু আপনাকে পেয়ে গেলাম, আপনার কাছ থেকে একটা ব্যাখ্যা একটু জানতে চাই আসলে, মানে যেখানে আমরা আমাদের এই ট্রাইব্যুনালে একদম আমরা সরাসরি সম্প্রচারে দেখেছি যুক্তিতর্ক উপস্থাপন করার নানামুখী প্রতিবেদন আমরা প্রতিদিনই দেখেছি, একটা রায় হয়ে যাওয়ার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে সংস্থা OHCHR কিংবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারা এমন মিশ্র প্রতিক্রিয়া কেন দেখাচ্ছে, কেন দেখিয়ে থাকে সাধারণত? ধন্যবাদ আপনাকে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আপনি যে সমস্ত প্রতিষ্ঠানের কথা বললেন, তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, এরকম প্রতিক্রিয়া এই প্রথম তারা দেখালো, বিষয়টি সেরকম নয়। সারা পৃথিবীতে এই ধরনের যে বিচার প্রক্রিয়া চলে, এই ধরনের অপরাধের, কাছাকাছি অপরাধের, তারা তাদের এক ধরনের অবস্থান নেয়। এখন জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো, যে সংস্থাগুলো বাংলাদেশের এই হাসিনা গংদের বিচারকে কেন্দ্র করে যে প্রতিক্রিয়া দেখিয়েছে, আর আমাদের এখানে আমরা যে আলোচনাটা করছি, দুটি বিষয়ের মধ্যে একটু ফারাক আছে এবং সূক্ষ্ম একটি তারতম্য রয়ে গেছে। আপনি খুব সুচারুভাবে খেয়াল করবেন, পুরো প্রতিবেদনটা যদি আপনি পড়েন, পুরো প্রতিবেদনটি বলতে আমি বুঝাচ্ছি যে ভাষায় প্রতিবেদনটি দেয়া হয়েছে সেই ভাষার প্রতিবেদন, অর্থাৎ ইংরেজি ভাষার প্রতিবেদনটি যদি আপনি পুরোটা পড়েন, আর আমাদের এইখানে অনুবাদ করে, অধিকাংশ অনুবাদ, সব অনুবাদ নয়, অধিকাংশ অনুবাদ যেভাবে করা হয়েছে, এবং কিছু সংখ্যক আওয়ামী অ্যাক্টিভিস্ট সাংবাদিকতার নামে বা টকশোর নামে বা ইউটিউবে বা ফেসবুক চ্যানেলে যে ধরনের প্রচারণা বা
প্রোপাগান্ডা চালাচ্ছেন, দুটির মধ্যে একটি পার্থক্য আছে। একটা আমার বোধহয় চোখে পড়েছিল, উদ্বিগ্নতা শব্দটা বাংলাতে অসন্তোষে কনভার্ট করে দেওয়া হয়েছে। জি, এরকম এরকম অনেকগুলো আছে। আর তার চেয়ে বড় যে ব্যাপারটা এখানে হয়েছে, এই যে বিচার প্রক্রিয়াটি সুষ্ঠু হয়নি, বিচার প্রক্রিয়ায় আমরা অবগত ছিলাম না, আসামিদের অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, এই কথাগুলো বলা হয়েছে। পাশাপাশি সবচেয়ে বড়ভাবে যে শব্দটি নিয়ে, সবচেয়ে বড়ভাবে যেটা নিয়ে কথা বলা হয়েছে সেটি হচ্ছে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। যে কোনো মানবাধিকার সংগঠন শাস্তি হিসেবে, অপরাধ যাই হোক, শাস্তি হিসেবে মানবতা বিরোধী অপরাধ হোক আর যাই হোক, শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। যদি কোনো অপরাধের কারণে যদি কোনো মামলায় শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হয়, তাহলে অ্যামনেস্টি সহ, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন সহ যে সমস্ত সংস্থাগুলো আছে, তারা মনে করে যে বিচার প্রক্রিয়াটি সুষ্ঠু হলো না। কেন সুষ্ঠু হলো না? যদি মৃত্যুদণ্ড দেয়া হয়। আর এখন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি যদি বিচার করেন বিষয়টি, এই যে সুষ্ঠু হয়নি বা সুষ্ঠু হলো না, এই কথাটা যখন বলল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর আমাদের এখানের আওয়ামী অ্যাক্টিভিস্টরা এই শব্দটিকে কেন্দ্র করে বলল, এই দেখেন হাসিনার বিচার প্রক্রিয়াটি নিয়ে মানবাধিকার কমিশন সংস্থাগুলো প্রশ্ন তুলছে, জাতিসংঘ প্রশ্ন তুলছে, তার বিচার প্রক্রিয়াটি সঠিক হলো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জাতিসংঘ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে জায়গাটিতে প্রশ্ন চলেছে সেটি হচ্ছে মৃত্যুদণ্ড দেয়া হলো। এখন মৃত্যুদণ্ড পৃথিবীর বহু দেশে মৃত্যুদণ্ডের বিধান নাই সর্বোচ্চ শাস্তি হিসেবে, অপরাধ যাই হোক। আর বাংলাদেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের বিধান আছে। বাংলাদেশে প্রতিনিয়তই শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের রায় দেয়া হচ্ছে, কার্যকরও করা হচ্ছে। এখন আমি ব্যক্তিগতভাবে একজন মানবাধিকারের পক্ষের মানুষ হিসাবে আমি মৃত্যুদণ্ডের পরিবর্তে যে কোনো অপরাধের সর্বোচ্চ শাস্তির পক্ষে, এটা আমার ব্যক্তিগত অবস্থান। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের আইনে যেহেতু মৃত্যুদণ্ডের বিধান আছে, হাসিনা যেহেতু মানবতা বিরোধী অপরাধ করেছে এবং হাসিনা যে অপরাধ করেছে সেই অপরাধের অডিও আছে, সেই অডিও যাচাইকৃত, পৃথিবীর সবচেয়ে অথেন্টিক প্রতিষ্ঠান কর্তৃক যাচাইকৃত, সেই অপরাধের ভিডিও আছে, সেই ভিডিওগুলো একেবারে আমাদের চোখের সামনে দৃশ্যমান। শেখ হাসিনার টেলিফোন কনভারসেশন আছে, টেলিফোন রেকর্ড আছে, টেলিফোনের সেই রেকর্ড যাচাইকৃত পৃথিবীর সবচেয়ে অথেন্টিক প্রতিষ্ঠান কর্তৃক। অর্থাৎ পৃথিবীর বহু দেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, কিন্তু বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ হাসিনা করেছে, হাসিনার এই মানবতা বিরোধী অপরাধটা সংগঠিত হয়েছে ক্যামেরার সামনে, শত শত অথবা হাজার হাজার ক্যামেরার সামনে। এমন ক্যামেরার সামনে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এমন নজির পৃথিবীতে একটিও নাই। তো পৃথিবীতে একটিও না থাকার কারণে অন্য যে কোনো মানবতা বিরোধী অপরাধের বিচারের চেয়ে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াতে প্রমাণ বলতে যা বোঝায়, দালিলিক প্রমাণ বলতে যা বোঝায়, অন্য যে কোনো মামলার চেয়ে, অন্য যে কোনো মানবতা বিরোধী অপরাধের চেয়ে এই ক্ষেত্রে প্রমাণ অনেক বেশি ছিল। তার ভিত্তিতে তার বিচার হয়েছে, এখানে রাজসাক্ষী ছিল, তার ভিত্তিতে তার বিচার হয়েছে। এবং বিচারের প্রক্রিয়াতে যেহেতু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেহেতু জাতিসংঘ প্রশ্ন তুলেছে। প্রশ্ন তুলে নাই এই কারণে যে কেন শেখ হাসিনার বিচার করা হলো, কেন শেখ হাসিনার শাস্তি দেওয়া হচ্ছে। তারা মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য শাস্তি চেয়েছে, সর্বোচ্চ শাস্তি চেয়েছে। আর আমাদের এখানে আওয়ামী অ্যাক্টিভিস্টরা সাংবাদিকতার নামে যেহেতু মৃত্যুদণ্ড দিয়েছে, তার কারণে যেহেতু সমালোচনা করছে, সেটাকে তারা বলছে শেখ হাসিনার পুরো বিচার প্রক্রিয়াটি নিয়েই জাতিসংঘ প্রশ্ন তুলেছে। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের রিপোর্ট অনুযায়ী তো মানবতা বিরোধী অপরাধের কথা স্বীকৃত আছে। সুতরাং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবতা বিরোধী অপরাধের কথা স্বীকার করে, যেহেতু মৃত্যুদণ্ড সেই কারণে প্রশ্ন। সুতরাং এটা নিয়ে একদম পরিষ্কার। প্রথমত একটা গলদ হচ্ছে যে এখানে ভাষাগত কিছু পরিবর্তনটা সচেতন ভাবে হয়তো পরিবর্তনটা করে দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলেছে, যেটা আপনি বললেন। এবং দ্বিতীয় বিষয় হতে পারে যে মৃত্যুদণ্ডে সাজা দেয়া অসন্তোষ করার একটা বড় কারণ হচ্ছে তারা মৃত্যুদণ্ডকে সাপোর্ট করে না। এটাই মূল কারণ, কারণ তারা মৃত্যুদণ্ডকে সমর্থন করে না। আমি যেটা বললাম যে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না, কিন্তু বাংলাদেশের আইন তো সাপোর্ট করে। এখন আমরা যেটা করতে পারি, কারণ আমরা যেটা করতে পারি বা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যেটা করতে পারে, জাতিসংঘ যেটা করতে পারে, একটা ক্যাম্পেইন করতে পারে, বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে পারে যে ঠিক আছে তোমরা মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য শাস্তির বিধান নাও। জনাব গোলাম মুর্তজা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক লটন আকরাম, এবং তিনিও আপনার কাছে হয়তো কিছু জানতে চাই। ধন্যবাদ। আমি মুর্তজা ভাইয়ের সঙ্গে আরেকটু অ্যাড করতে চাই, সেটা আমরা সবাই জানি
জানি, এই যে আমি জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে আপনার যে মৃত্যুদণ্ডের যে বিরোধিতা করলো, এটা কিন্তু নতুন না, এটা মুর্তজা ভাই বললেন। এটা আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনা আমলে যে যুদ্ধ অপরাধী বিচার, যারা ওই যে জামাতের যে শীর্ষ নেতা এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবদের যখন রায় হয়েছিল, তখনও কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ মানবাধিকার সংগঠনগুলো কিন্তু মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তারা স্টেটমেন্ট দিয়েছিল, কিন্তু সেটাকে কিন্তু আওয়ামী লীগ কিন্তু আমলে নেয় নাই। সেই স্টেটমেন্টগুলো, সেই যে আজকের মতো এই ধরনের তারা অবস্থান নেওয়ার পরও কিন্তু আওয়ামী লীগ সরকার তৎকালীন এই যে জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসির রায় কার্যকর করেছেন। অতএব এখন এই জাতিসংঘের যে স্টেটমেন্ট বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে এই স্টেটমেন্ট, এটাকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন কিন্তু এটা আমলে নেন নাই তখনও তারা। এটা তাদের একটা অবস্থান, এটা একটা রুটিন তাদের স্টেটমেন্টের মতো, এটা অনেকটা মানে এটা অবস্থান, এটা তাদের মৃত্যুর যে বক্তব্য যেটা বলতো, তাদের মৃত্যুদণ্ড তারা সমর্থন করে না, তাদের সর্বোচ্চ শাস্তি। দেখেছি যে গেল 15-16 বছরে যখন এরকম স্টেটমেন্ট আসতো, তখন হয়তো বলা হতো যে টাকা দিয়ে বিভিন্ন ভাবে হয়তো প্রতিবেদন করানো হয়েছে। তবে এখন এটাকে গুরুত্ব দেওয়া, এই জায়গায় জনাব গোলাম মুর্তজা ছোট করে একটু জেনে নিয়ে তারপরে বিরতিতে যাব আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যেহেতু এই রিপোর্টগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে, আমাদের দেশে প্রচারিত হচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোতেও যাবে, এগুলো আসলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে কিনা, চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে কিনা? না, শেখ হাসিনার ক্ষেত্রে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে কি দেবে না, সেই সিদ্ধান্তটা ভারতের। বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা আছে তাকে ফিরিয়ে আনার, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে ভারতের ক্ষেত্রে, ভারতের অবস্থান থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ক্ষেত্রে এই মৃত্যুদণ্ড এটা কোনো বাধা নয়। তার কারণ বাংলাদেশের আইনে মৃত্যুদণ্ডের বিধান আছে, ভারতের আইনেও মৃত্যুদণ্ডের বিধান আছে। এটা হচ্ছে ভারতের ক্ষেত্রে সেটা একটা সমস্যা হতো যদি ভারতে মৃত্যুদণ্ডের বিধান না থাকতো। ভারত নিজেরাও বিচার করে মানুষকে ফাঁসি দেয়, ভারত বিচার করে মানুষকে মৃত্যুদণ্ড দেয়। তো ভারত যেহেতু মৃত্যুদণ্ড দেয়, ভারত যেহেতু ফাঁসি দেয়, সুতরাং বাংলাদেশ একজনের মৃত্যুদণ্ড দিয়েছে, 2 জনের মৃত্যুদণ্ড দিয়েছে, সামনে আরো বিচার প্রক্রিয়া, অনেক বিচার প্রক্রিয়া ধাপে ধাপে সামনে আসবে। কারো কি শাস্তি হবে আমরা জানি না, কিন্তু এই মৃত্যুদণ্ড দেওয়ার কারণে শেখ হাসিনাকে আমরা ফেরত দিব না, ভারত ফেরত দিবে না, একটি মিলিয়ে দেখা ঠিক হবে না। আপনি এখানে অনেকেই মেলানোর চেষ্টা করছেন যে শেখ মুজিবের হত্যাকাণ্ডের সঙ্গে 15ই আগস্ট হত্যাকাণ্ডের যে অপরাধীরা, আসামিরা যারা শাস্তিপ্রাপ্ত ছিলেন, তাদের অনেকে কেমন উত্তর আমেরিকার দেশগুলোতে আছেন, তারা ফেরত দেয় না। তার কারণ ওই সমস্ত দেশে মৃত্যুদণ্ডের বিধান নাই, ওই দেশে মৃত্যুদণ্ডের বিধান নাই। যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আছে, দেশে ফিরে আসলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, সেই কারণে ফেরত দিতে চান না। কিন্তু ভারতের ক্ষেত্রে এটা একেবারেই প্রযোজ্য নয়। ভারত চাইলেই ফেরত দিতে পারে, বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা চালাবে, বাংলাদেশ চাইবে, কিন্তু এখন ফেরত দেবে কি দিবি না সেটা ভারতের রাজনৈতিক ইচ্ছার ব্যাপার। ভারত বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করবে না ভারত শেখ হাসিনার সঙ্গে এবং আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করবে, সেই সিদ্ধান্ত তো ভারতের। আচ্ছা, মুর্তজার কাছে আমার একটু প্রশ্ন, সেটা হলো এই যে আপনার জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে অবস্থানটা নিয়েছে, যে বিবৃতি দিয়েছে, এটার কি মানে এই যে আমাদের যে এখানে যে আমাদের দেশীয় আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি যে মৃত্যুদণ্ড, এটার বিষয়ে মানে তাদেরকে কোনো ব্যাখ্যা বা কোনো মানে আমাদের যৌক্তিকতা, তাদের এই ধরনের কোনো ইনিশিয়েটিভ কি নেবেন আপনার সরকার পক্ষ থেকে? সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে এবং আমি মনে করি যে সরকারের জায়গা থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ জাতিসংঘ সহ সবাইকে বাংলাদেশের আইন, বাংলাদেশের বিধান অনুযায়ী পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে শাস্তি দেওয়া হয়েছে, এটা অফিসিয়ালি চিঠি দিয়েই জানানো উচিত। বাংলাদেশ সরকার জানাবে কি জানাবে না এটা আমি সরাসরিভাবে অবগত নই, কিন্তু এটা জানানো উচিত এই কারণে, যেহেতু আমাদের এইখানে আমি বললাম যে সাংবাদিকতার নামে, সাংবাদিক পরিচয়ের নামে কিছু আওয়ামী অ্যাক্টিভিস্ট যেহেতু এটাকে নিয়ে খুবই সুচতুরভাবে বিভ্রান্তি তৈরি করছে এবং এটা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং তুলনামূলকভাবে এখানে সরকারের অবস্থান যতটা পরিষ্কার করা দরকার, সরকার সেটা হয়তো সেইভাবে পরিষ্কার করতে পারছে না বা করার চেষ্টা করে নাই, এই কারণে তারা বিভ্রান্তিটা ছড়ানোর চেষ্টা করেছে। সেই কারণে আমি মনে করি যে জাতিসংঘ বা যে সমস্ত অর্গানাইজেশন এরকম প্রতিবাদ জানিয়েছে তাদেরকে চিঠি দিয়ে পরিষ্কার করা উচিত। আর একটা কথা এখানে আমি বলে শেষ করি, আওয়ামী লীগ যেরকম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ বা জাতিসংঘ একটি বিবৃতি দিলে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিত, আমাদের কাছে কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়ার মতো না। এই সমস্ত প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ, আগেও ছিল, এখনো গুরুত্বপূর্ণ, এবং তাদের মতামতকে আমরা শ্রদ্ধা জানাই, তাদের মতামতকে আমরা গুরুত্ব দেই। কিন্তু কোন পরিপ্রেক্ষিতে, কোন জায়গাতে তারা বক্তব্যটা দিয়েছে সেটা দেশের মানুষের কাছে আরো পরিষ্কার করা দরকার আছে বলে আমার কাছে মনে হয়।
অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় রয়েছে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই, যে সরকারি হিসেবে আমরা দেখতে পাচ্ছি একটা কাটাছেঁড়া চলছে। অভ্যুত্থানের 1 বছর পরও নিহতের যে সংখ্যা, আসল সংখ্যা, সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। এবং বলে রাখি, জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, তারা একটা প্রতিবেদন তৈরি করেছে এবং সেখানে নিহতের সংখ্যা বলা হচ্ছে প্রায় 1400 জন। এরপর আমরা দেখতে পেলাম সরকারি একটা হিসেব হলো, প্রথম হিসেবে এসেছিল এখন পর্যন্ত যেটা আমার হাতে আছে 21শে ডিসেম্বর গত বছরের 858 জন। 16ই জানুয়ারিতে গিয়ে সেটা আবার কমে গিয়ে 834 জনকে শহীদ হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর আবারও 10 জন বাড়ানো হয়েছে, 30শে জুনে গিয়ে সেটা 844 জনে ঠেকেছে। মানে এই বৈপরীত্য কেন, সেটা নিয়ে একটা কথা বলার চেষ্টা করব আমি একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। দর্শক, আগে জানিয়েছি আমাদের সঙ্গে আছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা, এবং আমার সঙ্গে শুরু থেকে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক লোটন আকরাম। জনাব গোলাম মুর্তজা, সেই বিষয়টা একটু কথা বলতে চাই। মানে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে প্রায় 1400 নিহতের সংখ্যা বলা হচ্ছে, আমাদের সরকার হিসেবে সেটা বলা হচ্ছে 844। এবং ব্যাখ্যা হিসেবে যখন আসলে প্রশ্ন করা হয়েছিল, তখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে প্রথমত এখানে গুরুত্ব দেওয়া হয়েছে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাদের হাতে যারা মারা গেছেন তাদের, এবং একই সঙ্গে একই নাম একাধিকবার আসার অভিযোগও এসেছে। সেটা পরবর্তীতে দেখা হয়েছে, নানা কারণে সংখ্যাটা কমে গেছে। আপনার একটা পর্যবেক্ষণ জানতে চাই, আপনার কি মনে হচ্ছে কোথাও যে সঠিকভাবে জুলাই যোদ্ধাদের নামটা এখানে উঠে আসছে না যারা নিহত হয়েছেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা অত্যন্ত গুরুতর এই কারণে যে জুলাইয়ে যে শহীদের সংখ্যা, যারা রক্ত দিয়ে আমাদেরকে একটা স্বাধীনতা দিয়ে গেলেন, যারা রক্ত দিয়ে আমাদেরকে মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিলেন, হাসিনার মতো একটা দানবকে বিতাড়িত করলেন, সেই শহীদের সংখ্যা নিয়ে যখন একটা বিতর্ক তৈরি করা হয় এবং সেই বিতর্কটা যখন উদ্দেশ্যমূলকভাবে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে কিছু যুক্তি তৈরি করার চেষ্টা করা হয় এবং এই সংখ্যাটা নিয়ে সত্যি যখন বিভ্রান্তি থাকে, তখন আমার মনে হয় সরকারের যে সংশ্লিষ্ট দপ্তর, সরকারের যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যাদের উপরে এই দায়িত্বটি অর্পিত আছে, তাদের অবিলম্বে উচিত, সরকার মানে আমাদের কথা বলছে, আমাদের উচিত যত দ্রুত সম্ভব এই বিতর্কটার অবসান ঘটিয়ে, আমাদের যদি সেই জায়গাটিতে কোনো অদক্ষতা থাকে, আমাদের যদি সেই জায়গাটিতে কোনো অযোগ্যতা থাকে, আমরা যেন সেটা সংশোধন করে নেই এবং অতি দ্রুত নেই, 1 নম্বর। 2 নম্বর ব্যাপার হচ্ছে এই যে বিতর্কটা 836 জন না 1400 জন, এটাকেও এই আওয়ামী অ্যাক্টিভিস্টরা এমন একটা কৌশলের আশ্রয় নিয়েছে। তারা বলছে জাতিসংঘ 15ই আগস্ট পর্যন্ত 1400-র কথা বলেছে, আর সরকারি হিসাবে 836 জন বা 844 জন এরকম একটা সংখ্যা। তার মানে এই যে 500-র উপরে যে সংখ্যা, এই সংখ্যাটা তাহলে কারা? এই সংখ্যাটা কি যারা আন্দোলন করেছে তারা হত্যা করেছে এবং তারা প্রশ্ন করছে না, তারা এটাকে যুক্তি হিসেবে সামনে এনে দাঁড়ও করাচ্ছে। এই জায়গাটিতে আমরা যদি পুরো ব্যাপারটা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখব ঘটনাটা আসলে ওই সময় কি, আমরা তো অত্যন্ত পুরনো ঘটনা, তো কয়েকদিন আগের ঘটনাও আমরা ভুলে যাই খুব দ্রুত। আমরা যদি একটু ঘটনাটা লক্ষ্য করে দেখি, যখন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যখন কাজ করে, সেই সময়ের যে চিত্রটা আমরা দেখেছিলাম যে তারা তাদের মতো করে কাজ করেছিল, সেই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে 144 জনের একটি তালিকা দেওয়া হয়েছিল যে তারা তাদের এই কর্মীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পুলিশের তালিকা সেখানে নাম ছিল 44 জন, এরকম 44 জন। তারপরে একটি কবরস্থানে গণকবর আবিষ্কৃত হয়েছিল 114 জন। তাদের আজকে পর্যন্ত শনাক্ত করা যায়নি যে তারা আসলে কারা, তারা কি জুলাই শহীদ নাকি সবাই জুলাই শহীদ না কয়েকজন জুলাই শহীদ। তো এই যে অজ্ঞাত রয়ে গেছে, এই অজ্ঞাতদেরকে এই তালিকার মধ্যে, অর্থাৎ 800 সরকারের যে তালিকা তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। আর আপনার খেয়াল রাখতে হবে কয়েকটি জিনিস। সরকারের তালিকা অবশ্যই পূর্ণাঙ্গ হওয়া দরকার ছিল, এতদিনের মধ্যে হয়নি, এটা আমাদের একটা অযোগ্যতা, আমরা এটা করতে পারিনি, এর জন্য আমাদের দুঃখ প্রকাশ করা উচিত এবং এটা কাজটা দ্রুত সামনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু প্রতিকূলতা যেটা আছে, ধরুন আপনার সাভারের আশুলিয়ায় যে লাশগুলো পুড়িয়ে দেয়া হলো, একটি ঘটনা আমরা জানলাম, সেই ঘটনাটির ভিডিও ছিল বলে। যদি এই ঘটনাটির ভিডিও না থাকতো তাহলে কিন্তু ওই ঘটনাটি আমরা জানতাম না। এখন এরকম আরো কত ঘটনা ঘটেছে
ফ্যাসিস্ট হাসিনা আরো কত ঘটনা ঘটিয়েছে সেটা আমরা জানি না, এই জায়গাটাতে একটা অজ্ঞতা রয়ে গেছে। এর চেয়েও এই তালিকাটি সরকারের পক্ষ থেকে যে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ করা যাচ্ছে না, সেটার একটা বড় কারণ হচ্ছে প্রথমত কথা যে সন্দেহভাজন এমন কোনো নাম এর মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে না যাতে পরে কথা ওঠে। তার মধ্যেও কিছু কথা উঠেছে, সেগুলো সংশোধন করে নেওয়া হচ্ছে। আর সবচেয়ে বড় প্রতিকূলতা যে জায়গাটিতে, আপনি ফিরে যান 3, 4, 5 ওই আগস্টের ওই দিনগুলোতে, ওই আরেকটু আগের থেকেও যদি ফিরে যান, প্রতিদিন 50 জন, 60 জন, 100 জন, 150 জন, 200 জন মানুষকে হত্যা করা হচ্ছিল। সেই হত্যাকাণ্ডের সেই সময়গুলোতে যারা মাঠে থেকে কাজ করেছে তারা দেখেছে যে হাসপাতালে যখন রক্তাক্ত আহতদেরকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল, বিভিন্ন হাসপাতালে, ধরুন আশুলিয়া অঞ্চলে, যাত্রাবাড়ি অঞ্চলে, উত্তরা অঞ্চলে, বিভিন্ন জায়গায় নিয়ে আসা হচ্ছিল, তখন শেখ হাসিনার পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে গিয়ে তারা আক্রমণ আপনাকে করেছে। আসলে থামাতে সত্যি খারাপ লাগছে। একেবারে অনুষ্ঠানের আয়োজনের শেষ পর্যায়ে আমাদের এবং আপনি খুব চমৎকার করে আসলে গলদের জায়গাগুলো বললেন এবং আত্মপক্ষও আপনি আসলে স্বীকার করলেন যে আসলে কিছুটা অযোগ্যতা রয়েছে, অন্তর্বর্তী সরকারের এই সময়ের মধ্যে করে ফেলা উচিত ছিল। খুব জরুরি ছিল, ব্যাখ্যাটা না দেওয়ার কারণে একেবারে ইয়ে হয়ে গেল। কারণ ওই হাসপাতালগুলোতে, হ্যাঁ, হাসপাতাল রেজিস্ট্রিতে ওই মানুষগুলোকে দেখানো হয়েছিল যে সে দুর্ঘটনায় আহত হয়েছে, গুলিতে আহত হয় নাই। কারণটা হচ্ছে পুলিশ গুলিতে আহতদের ধরে ধরে গ্রেপ্তার করছিল। এই যে হাসপাতালের রেজিস্ট্রারের নাম থাকলো না, যে কারণে এখন ওটা প্রমাণ করা খুব কঠিন যে সে জুলাই শহীদ বা জুলাইয়ে আহত হয়েছিল। তাদের কোথাও কোনো রেজিস্টার নাই, রেজিস্টারের নাম নাই, নাম সে গুলিতে নিহত হয়েছে, কিন্তু হাসপাতালের রেজিস্ট্রি খাতায় কার নাম আছে আহত হিসেবে, অথবা অনেকের নাম নাই, পরিবার পরিজন তাকে নিয়ে চলে গেছে। এদেরকে খুঁজে বের করে শনাক্ত করা এবং জুলাই শহীদ হিসেবে শনাক্ত করা খুবই কঠিন এবং কঠিন। এবং আপনি বলছেন আসলে এখানে কোনো জিনিস যেটা ক্যামেরায় আসেনি, স্বজনেরও পাওয়া যাচ্ছে না, হাসপাতালের রেজিস্ট্রেশনের মধ্যেও নাই, সেগুলো সংখ্যাটা হয়তো বিবেচনা করা হয়নি, যে কারণে এই পরিস্থিতি। অনেক ধন্যবাদ আপনাকে। এবং লোটন আকরাম, আমার সুযোগ থাকলে আপনার সঙ্গে কথা বলতাম, কারণ এখন একটা নিউজে যেতে হবে, একেবারে সময় শেষ। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে ৭১ জানালে। আগামীকাল আবারও দেখা হবে, থাকুন ৭১ সাথে।